গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা। ইমন খেতে বসেছে। সুরাইয়া খুব আগ্রহ করে ছেলের খাওয়া দেখছেন। টেবিলে 3 রকমের তরকারি, সজনে ডাঁটা এবং আলু দিয়ে একটা ভাজি, ইলিশ মাছের ডিম, ডাল। ইমন কেমন যেন অনাগ্রহের সঙ্গে খাচ্ছে। সজনে ডাঁটা নিল, তার সঙ্গে ইলিশ মাছের ঝোল মেশালো, এর মধ্যে 1 চামচ ডাল দিয়ে দিল। সুরাইয়া বললেন, খেতে কেমন হয়েছে রে? ভালো হয়েছে। ভালো হয়েছে তো এমনভাবে খাচ্ছিস কেন? সব মিশিয়ে ঘ্যাট বানাচ্ছিস। আরাম করে খা। আরাম করেই খাচ্ছি। ইমন আরাম করে খাচ্ছে না। খাবার মোটেও ভালো হয়নি। প্রতিটি তরকারিতে লবণ বেশি। সামান্য বেশি হলেও খেয়ে ফেলা যেত, অনেকখানি বেশি। ইমনের ধারণা তার মার লবণের আন্দাজ নষ্ট হয়ে গেছে। হয় লবণ খুব বেশি হচ্ছে, নয় লবণ হচ্ছেই না। ইলিশ মাছের ডিম কেমন হয়েছে? ভালো। তোর বাবার খুব প্রিয় ছিল। লোকজন বাজার থেকে ডিম ছাড়া ইলিশ আনে, তোর বাবা আনতো ডিমওয়ালা ইলিশ। মাছ কোটার সময় তোর বাবা পাশে থাকতো, যদি দেখতো ডিম নেই, অমনি তার মুখটা কালো হয়ে যেত। ইমন গল্প শুনে যাচ্ছে, হ্যাঁ হুঁ কিছুই করছে না। বাবার গল্প এখন আর তার কাছে ভালো লাগে না, অসহ্য বোধ হয়। ইলিশ মাছের ডিম তার বাবার পছন্দের খাবার ছিল, এই গল্প সে এর আগে অনেকবার শুনেছে, ভবিষ্যতে আরো অনেকবার শুনতে হবে। মার আলোচনা কোন খাতে যাবে ইমন এখন বলে দিতে পারে। ইলিশ মাছের ডিমের প্রসঙ্গ যখন এসেছে, তখন মাছের ঝোলের গল্প। ইমন, জি? বাজারে দেখিস তো মাসকলার ডাল পাস কিনা। খোসা ছাড়ানো ডাল না, খোসাওয়ালা ডাল। তোর বাবার খুব পছন্দ ছিল। অনেকে মাসকলার ডালে মাছ টাছ দিয়ে রান্না করে, তোর বাবার তা পছন্দ না। মাছ দিলেই তার কাছে আষ্টে গন্ধ লাগতো। তোকে একদিন মাছ দিয়ে ডাল রান্না করে দেব। তোর বাবার পছন্দ ছিল না বলে যে তোরও পছন্দ হবে না এমন তো কথা না, হয়তো তোর ভালো লাগবে। মাসকলাইয়ের ডাল নিয়ে আসিস তো। আচ্ছা। নতুন সর্ষে শাক উঠেছে কিনা খেয়াল রাখিস। আচ্ছা। সর্ষে শাক দিয়ে কই মাছও তোর বাবার প্রিয়। কোনো বন্ধুর বাসা থেকে খেয়ে এসে একদিন আমাকে রাখতে বলল, সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোল আমি জন্মে শুনিনি। একদিন ভয়ে ভয়ে রাঁধলাম, সেই রান্নাই কাল হলো। 2 দিন পর পর সর্ষে শাক আর কই মাছ। আমি আবার কই মাছ খেতে পারি না, কাটার ভয়ে। কই মাছের কাটা বড়শির মতো একটু বাঁকানো, একবার গলায় আটকালে আর যাবে না। তোর বাবার মতো কই মাছ খাওয়ার লোক যে বিপদে পড়েছিল, শোন কি হয়েছে। ইমনের খাওয়া হয়ে গেছে। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মা তোমাকে একটা অনুরোধ করি, তুমি দয়া করে অন্য গল্প করো। বাবার গল্প শুনতে আমার এখন আর ভালো লাগে না। তাছাড়া গল্পগুলি তো নতুনও না, পুরনো। সুরাইয়া আহত চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ইমন এই ধরনের কথা বলবে তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ছেলেটা দ্রুত বদলে যেতে শুরু করেছে। নিজেদের ফ্ল্যাটে আসার পর পড়াশোনাও করছে না। সময়ে অসময়ে ছেলের ঘরে ঢুকে দেখছেন সে বিছানায় শুয়ে আছে, মাথার নিচে বালিশ নেই। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে। মানুষ একটু আধটু বদলায়, সে বদলানোটাও খুব ধীরে হয় বলে চোখে পড়ে না। ইমনটা দ্রুত হচ্ছে বলেই চোখে পড়ছে। হারিয়ে যাওয়া বাবার গল্প সুরাইয়া ইচ্ছে করেই করেন, যাতে মানুষটা পুরোপুরি হারিয়ে না যায়। সেই গল্প ইমন শুনতে চাচ্ছে না। মার সঙ্গে সে কঠিন গলায় কথা বলতে শুরু করেছে। এই গলা ভবিষ্যতে আরো কঠিন হবে। তখন কি হবে? সুরাইয়া বুকে চাপ, ব্যথা বোধ অনুভব করছেন। এটা তার পুরনো ব্যথা, আজকাল ঘন ঘন হচ্ছে। সুরাইয়া দেখলেন ইমন শার্ট গায়ে দিচ্ছে, চিরুনি নিয়ে বাথরুমে ঢুকলো। সে কি কোথাও বের হচ্ছে? আজ ছুটির দিন, আজ কোনো ঘর থেকে বের হবে? ছুটির দিনগুলি ঘরে থাকার জন্য, বাইরে ছোটাছুটি করার জন্য না। ইমন বাথরুম থেকে বের হতেই সুরাইয়া বললেন, কোথাও যাচ্ছিস? ইমন বলল, হ্যাঁ। কোথায় যাচ্ছিস? কাজ আছে মা। কাজটা কি? ইমন বিরক্ত গলায় বলল, তুমি সবকিছু জানতে চাও কেন? এত জেরা করার তো কিছু নেই। জেরা করছি না, কোথায় যাচ্ছিস জানতে চাচ্ছি। এমন জানতেও পারবো না? না। তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই। সমস্যা তোমার মা।
তুমি খুব বিরক্ত করো, মাঝে মাঝে অসহ্য লাগে। কোথায় যাচ্ছিস জানতে চাওয়াটা কি বিরক্ত করা? হ্যাঁ, বিরক্ত করা। আর কিভাবে বিরক্ত করি? রাতে তুমি 50 বার আমাকে দেখতে আসো, এটাও বিরক্তিকর। দরজা বন্ধ করে তুই শুয়ে পড়িস, তোকে 50 বার দেখতে আসবো কিভাবে? দরজা বন্ধ করলেও তো তোমার হাত থেকে নিস্তার নেই। তুমি একটু পর পর দরজা ফুটো দিয়ে তাকাবে। আমি এতদিন কিছু বলিনি, আজ বললাম। আমার ভালো লাগে না। তুই মশারি ঠিক মতো ফেলেছিস কিনা এটা দেখার জন্য ফুটো দিয়ে তাকাই। দয়া করে আর তাকাবে না। সুরাইয়া থমথমে গলায় বললেন, আমাকে আর কি কি করতে হবে একসঙ্গে বলে দে। চেষ্টা করব তুই যা চাস সেরকম করতে। যদি না পারি চলে যাব। কোথায় চলে যাবে? সেটা তো জানার বিষয় না। তুই কোথায় যাস সেটা যেমন আমার জানার বিষয় না, আমি কোথায় যাই সেটাও তোর জানার বিষয় না। ইমন আর জবাব দিল না। সবার স্বাভাবিক ভঙ্গিতেই বের হয়ে গেল, যেন কিছুই হয়নি। সুরাইয়ার বুকে ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলো। শ্বাসকষ্টের এই উপসর্গ তার নতুন, মাঝে মাঝে হয়। ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না। কপালে কষ্ট থাকলে কষ্ট ভোগ করতেই হবে। ডাক্তার কবিরাজ কিছুই করতে পারবে না। সুরাইয়া দুপুরে খেলেন না, চাদর গায়ে ঘুমোতে গেলেন। বুকের ব্যথায় এবং শ্বাসকষ্টের জন্য ঘুম আসছে না। সেটাই ভালো, শরীরে কষ্ট নিয়ে জেগে নিজের জীবনের কথা ভাবা, ভাবতে ভাবতে চোখের পানি ফেলা। বারান্দায় রাখা ফুলের টবে আজ পানি দেওয়া হয়নি। ভালোই হয়েছে, গাছগুলিও কষ্ট করুক। তিনি একা কেন কষ্ট করবেন? তার সঙ্গে যারা বাস করবে তাদেরকেও কষ্ট করতে হবে। তারপর কোনো একদিন ইমনের বাবার মতো তিনিও ঘর ছেড়ে চলে যাবেন। আর কেউ কোনোদিন তার খোঁজ পাবে না। ইমন থাকুক একা একা। ইমনের এখন তাকে দরকার নেই। তিনি কেন শুধু শুধু ছেলের জন্য ভাববেন? তার এত কি দায় পড়েছে? ইমনের একটা বিয়ে দিতে পারলে ভালো হতো। ইমনের দিকে লক্ষ্য রাখবে এমন একজন দরকার। একটা মেয়েকে তার পছন্দ হয়েছে, বাড়িওয়ালা দূর সম্পর্কে আত্মীয়া, মুন্নি। এই বাড়িতে থেকে ইডেন কলেজে পড়ে, দুনিয়ার কাজ করে। মেয়েটাকে তিনি 5 মিনিটের জন্য বসে থাকতে দেখেন না। মেয়েটা দেখতে তত ভালো না, গায়ের রং কালো। সৌন্দর্যের প্রথম শর্তই গায়ের রং। সেই রং কালো হলে সবাই মাটি। এমনিতে অবশ্য মেয়েটা খুব মায়া মায়া চেহারা, মাথা ভর্তি চুল, লম্বা এক খাড়া গড়ন, গলার স্বর খুব মিষ্টি এবং হাস্যমুখী। হাসি ছাড়া কথা বলতে পারে না। মেয়েটা তাকে খালা ডাকে এবং অবসর পেলেই তার সঙ্গে গল্প করতে আসে। ইমনের বাবার সব গল্পই তিনি ইতিমধ্যে মেয়েটার সঙ্গে করেছেন। গল্প বলার সময় কয়েকবার তার চোখে পানি এসেছে। তিনি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন মেয়েটার চোখেও পানি এসেছে। মেয়েটার কথাবার্তা বলার ভঙ্গিও সুন্দর, খুব মজা করে কথা বলে। ওই তো সেদিন হাসতে হাসতে বলল, আচ্ছা খালা, আপনার পুত্র কি সবসময় এমন গম্ভীর থাকে? সবসময় ভ্রু কুঁচকে আছে, গভীরানন্দ। তিনি হাসতে হাসতে বললেন, মা, এটা হলো ওদের বংশগত রোগ। তার বাবাও ছিল গম্ভীর। আমার ওনাকে দেখলে কি মনে হয় জানেন? মনে হয় এই বুঝি উনি ভ্রু কুঁচকে আমাকে বলবেন, এই মেয়ে, নিউটনের সেকেন্ড লটা কি বুঝিয়ে বলো। মুন্নি হাসে, তিনিও হাসেন। খালা, আমি একটা প্ল্যান করেছি। ওনাকে আমি একদিন খুব ভড়কে দেব। কি করব জানেন? আপনার বাসায় ঘাপটি মেরে বসে থাকবো। উনি যখন বাসায় ফিরবেন, দরজা খোলার জন্য কলিং বেল টিপবেন, তখন আমি দরজা খুলে দেব। আপনি কি কাকে চান? উনি খুব ভড়কে যাবেন না। না, ও ভরকাবার ছেলে না। মুন্নিদের বাড়িতে আত্মীয় স্বজন এলে মুন্নির ঘুমাবার জায়গার সমস্যা হয়। সে চলে আসে সুরাইয়ার কাছে, আদুরে গলায় বলে, খালা, আজ রাতটা কি আমি আপনার সঙ্গে ঘুমোতে পারি? সুরাইয়া বলেন, অবশ্যই পারো মা। আমি ঘুমোতে এলে আপনার জন্য ভালোই হবে। আমি খুব সুন্দর করে চুলে বিলি কাটতে পারি। চুলে বিলি কেটে আপনাকে ঘুম পাড়িয়ে দেব। তোমাকে চুলে বিলি কাটতে হবে না, তুমি এসে আমার সঙ্গে ঘুমাও, দুজনে গল্প করব। ছেলেটা এমন হয়েছে যে তাকে 10টা কথা বললে সে একটা কথা জবাব দেয়। তার সঙ্গে কথা বলা আর একটা গাব গাছের সঙ্গে কথা বলা এক। গাব গাছের তাও পাতা নড়ে, তার তো তাও নড়ে না। মুন্নি যতবার এ বাড়িতে থাকতে এসেছে ততবারই তিনি প্রায় সারা রাত গল্প করেছেন। মুন্নির জন্যে রাতগুলি কেমন ছিল তিনি জানেন না,
কিন্তু তার জন্য রাতগুলি ছিল আনন্দময়। মাঝে মাঝে মেয়েটা তাকে অদ্ভুত ধরনের কথাও বলে, অদ্ভুত এবং ভয়ঙ্কর। পুরোপুরি ভেঙে বলে না বলে তিনি ব্যাপারটা ঠিক বুঝতে পারেন না। যেমন এক রাতে অনেকক্ষণ গল্পগুজবের পর তিনি বললেন, মা এখন ঘুমোতে যাও, ফজরের আজান হতে বেশি দেরি নেই। মুন্নি তখন বিছানায় উঠে বসে সম্পূর্ণ অন্যরকম গলায় বলল, খালা, আপনি আমাকে পছন্দ করেন? উনি বললেন, অবশ্যই পছন্দ করি। আপনার কি ধারণা আমি একটা ভালো মেয়ে? অবশ্যই ভালো মেয়ে। খালা, আমি কিন্তু ভালো মেয়ে না, আমি ভয়ঙ্কর খারাপ মেয়ে। ভয়ঙ্কর খারাপ মেয়েরা যা করে আমিও তাই করি, মাঝে মাঝে তার চেয়ে বেশিই করি। নিজের ইচ্ছায় করি না, করতে বাধ্য হই। বাধ্য হয়ে অনেকেই অনেক কিছু করে। ভালো মেয়েরা করে না খালা, ভালো মেয়েরা ভেঙে যায় কিন্তু মচকায় না। আমি ভাঙি না, মচকাই। আমার জন্ম হয়েছে মচকাবার জন্য। ভয়ঙ্কর যে কাজটা করো সেটা কি? আপনি আন্দাজ করুন তো। আন্দাজ করতে পারছি না। একদিন পারবেন। মুন্নি শুয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। তিনি জেগে থাকেন এবং বরাবরই তার মনে হয় বড় ভালো একটা মেয়ে। গায়ের রংটা আর যদি একটু ভালো হতো, তিনি সরাসরি মনের সঙ্গে মেয়েটার বিয়ের কথা বলতেন। কালো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলে নাতি নাতনিগুলোও কালো হবে। সেই কালো নাতি নাতনিগুলোর বিয়ের সমস্যা হবে। বিয়ে অনেক বড় ব্যাপার, হুট করে দিয়ে দিলেই হয় না, অনেক ভেবেচিন্তে দিতে হয়। গল্পের আসর পাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা। আজ ছিল এর 14তম পর্ব। আমরা প্রায় গল্প পড়ে থাকি। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।